তারপরে দেখো কি আছে, আরহেনিয়াস ক্ষারক বা অ্যাসিড। তো আমরা হচ্ছে তিন ধরনের অ্যাসিড ক্ষার চিনব তিনটা শর্ত দ্বারা। প্রথমে আসি কি, আরহেনিয়াস অ্যাসিড ক্ষার যেটা চিনব। দেখো যে এইচ প্লাস দান, এইচ প্লাস যদি কেউ দান করে সে হবে কি অ্যাসিড, শুধু অ্যাসিড না, আরহেনিয়াস অ্যাসিড। আর পরবর্তীতে যেটা লেখা আছে যে ওএইচ মাইনাস দান, ওএইচ মাইনাস দান করলে কি হবে ক্ষার। শুধুমাত্র ক্ষার না, অবশ্যই মনে রাখতে হবে এটা কি আরহেনিয়াস ক্ষার। তো আমরা যদি এর উদাহরণটা দেখি তাহলে দেখো একটা পানি দিয়ে আমরা বুঝতে পারবো। H2O কে যদি আমরা জলীয় দ্রবণে দিই সেখান থেকে কি পাওয়া যায়, H প্লাস পাওয়া যায় এবং OH মাইনাস পাওয়া যায়। তো এই যে জলীয় দ্রবণে কি দান করলো, H প্লাস দান করলো, তার মানে H প্লাস দান করলে সেটা কি অ্যাসিড। আবার দেখো যে OH মাইনাস দান করলো, তো OH মাইনাস দান করলে কি সেটা ক্ষার। তার মানে পানি একাধারে আরহেনিয়াস অ্যাসিড, আরহেনিয়াস ক্ষার। তো এই আরহেনিয়াসের বিষয়টা গেল, অ্যাসিড ক্ষারের বিষয়। তারপরে আসো দ্বিতীয় যেটা আছে ব্রনস্টেড লাউরি, এইটার একটা নাম আছে, সেটা হচ্ছে অনুবন্ধী, অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। তো অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল হিসেবে বা ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যদি আসে প্রশ্নের উত্তর একই থাকবে। এখানে কি বলতেছে, প্রোটন দান বা প্রোটন গ্রহণ। প্রোটনটা আমরা কি চিনি, প্রোটন বলতে বুঝি আমরা এইচ প্লাস, এইচ প্লাস। তো একটা করবে কি দান আর একটা করবে কি গ্রহণ। তো কোনো জলীয় দ্রবণে যদি এইচ প্লাস দান করে দেয় তাইলে সেটা কিন্তু কি অ্যাসিড, এটা কি অ্যাসিড। আর যদি কোনো জলীয় দ্রবণ থেকে এইচ প্লাস গ্রহণ করে সেটা কিন্তু বেইজ, বি লিখছি, এটা একে এ দ্বারা অ্যাসিড, বি দ্বারা বেইজ। তো এখন দেখি যে এটার উদাহরণ কি হতে পারে। যেহেতু প্রোটন দান করবে তার মানে প্রোটন তো থাকাও লাগবে, প্রোটন না থাকলে দান করবে কিভাবে। তো এইরকম একটা উদাহরণ হচ্ছে H2SO4। এইখান থেকে যদি আমরা একটা প্রোটন, অর্থাৎ প্রোটন দ্বারা কি বোঝাচ্ছি H প্লাস, তো H প্লাস যদি H2SO4 থেকে একটা বের করে দিই তাহলে এখানে কি থাকে দেখো যে H প্লাস প্লাস HSO4 মাইনাস, যেহেতু একটা হাইড্রোজেন নিয়ে নিছি তাহলে এখানে কি হয়ে যাবে ইলেকট্রনের ঘাটতি, মানে ইলেকট্রনের পরিমাণ কি হবে বেড়ে যাবে, কারণ প্রোটন একটা বের হয়ে গেছে, প্রোটন বের হয়ে যাওয়া মানে কি ইলেকট্রন বেড়ে যাওয়া। তো ইলেকট্রন বেড়ে যাওয়ার জন্য এখানে কি চিহ্ন দিছি মাইনাস, অর্থাৎ H প্লাস H2SO4 মাইনাস হয়েছে। তো H2SO4 এখানে কোনটা প্রোটন দান করছে, H2SO4 প্রোটন দান করছে, তার মানে এটা কি অ্যাসিড। এবার যদি পরবর্তী উদাহরণে আসি যে অনুবন্ধী ব্রনস্টেড লাউরি ক্ষার কোনটি, আমরা একই উদাহরণ দিয়ে দেখো যে বিষয়টা বুঝতে পারবো যে HSO4 মাইনাস আছে, এইটা আছে, এখানে আমাদের কি দিতে হবে জলীয় দ্রবণ থেকে H প্লাসটা গ্রহণ করবে। তো এইখানে H একটা আছে, যদি আরেকটা গ্রহণ করে তাহলে কি হবে, এখানে H প্লাস দিই, যদি গ্রহণ করে তাহলে কি হয়, এখানে হয় হচ্ছে H2SO4। দেখা আগের জিনিসটাই কিন্তু ফিরে আসছে। তো এখানে কি হচ্ছে যে H প্লাস যদি গ্রহণ করাও, কাকে গ্রহণ করাচ্ছ, এই গ্রহণ করতেছে, গ্রহণ করলে সে কি ক্ষার, আর যদি ত্যাগ করে দেয় সে অ্যাসিড। আর একটা জিনিস যেটা বুঝতে হবে, এই যে ক্ষার, এই ক্ষারের হচ্ছে এইটা কি অনুবন্ধী অ্যাসিড। একটা কথা মনে রাখতে হবে যে ক্ষারের অনুবন্ধী অ্যাসিড হয়, অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হয়। তো এইটা যেহেতু ক্ষার, কারণ এটা হচ্ছে H প্লাস গ্রহণ করতেছে, তার মানে এটা কি হবে অনুবন্ধী অ্যাসিড হবে। তো আগের স্লাইডে কি দেখছিলাম যে এইটা হচ্ছে অ্যাসিড, কারণ এটা হচ্ছে একটা ত্যাগ করে দিচ্ছে, তার মানে যেটা ত্যাগ করার পরে যেটা থাকতেছে সেটা কি হবে অনুবন্ধী ক্ষার। এটা গেল হচ্ছে অনুবন্ধী অম্লক্ষারের বিষয়। তো আমাদের প্রথমে শিখলাম হচ্ছে আরহেনিয়াস অম্লক্ষারক, তারপর হচ্ছে ব্রনস্টেড লাউরি অম্লক্ষারক, এবার হচ্ছে লুইস অ্যাসিডের যে মতবাদ সেইটা অনুযায়ী কি দাঁড়ায় তাই দেখব। তো লুইস অ্যাসিডের ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে যে ইলেকট্রন জোড় গ্রহণ, ইলেকট্রন জোড় ত্যাগ।
তো ইলেকট্রন জোড় গ্রহণ এবং ত্যাগের ভিতরে কি আছে, যে এক জোড়া ইলেকট্রন যদি গ্রহণ করে সেটা হবে কি অ্যাসিড। ইলেকট্রন জোড় যদি গ্রহণ করে এক জোড়া বা একাধিক, তো সেটার ক্ষেত্রে কি হবে, সেটা অ্যাসিড। যদি ইলেকট্রন জোড় কি করে, ত্যাগ করে, তাইলে সেটা কি বেস। তো এই জিনিসটা বুঝতে হবে। লুইস অ্যাসিড ক্ষার যদি বলে, এইটাকে কোন মতবাদের সাথে তুলনা করা যায়, এটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। কারণ এইখানে কোন বিষয়টা মুখ্য, ইলেকট্রন গ্রহণ ত্যাগের বিষয়টা হচ্ছে মুখ্য। তো যদি গ্রহণ করে সেটা হচ্ছে অ্যাসিড, ত্যাগ করলে বেস। তো তারপরে দেখো যে উদাহরণ কিভাবে বুঝবো, দেখো একটা উদাহরণ দিয়ে কিন্তু দুইটা জিনিস বোঝা যাবে। এইখানে কি আছে, কপার 2+, এইখানে কি আছে অ্যামোনিয়া। আমরা সবাই জানি যে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের উপরে কিন্তু দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। কয়টা, এক জোড়া, অর্থাৎ দুইটা ইলেকট্রন থাকে এক জোড়া। তো এই জিনিসটা যদি এ গ্রহণ করে তাইলে কি আসে, CuNH3, এর উপরে কি যায় 2+। দেখো এটা কিন্তু এখন কি হয়ে গেছে, একসাথে যৌগ গঠন করে ফেলছে। তার মানে এ কিন্তু ইলেকট্রনটা কি করছে, গ্রহণ করে ফেলছে। তার মানে এ যেহেতু গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন যখন গ্রহণ করলে কি হয়, সেটা অ্যাসিড। এ যেহেতু ত্যাগ করছে, তাইলে এ কি হয়ে যাবে, ক্ষার। এই এক উদাহরণ দিয়ে আমরা বুঝে ফেলবো যে অ্যাসিড কোনটা, ক্ষার কোনটা। তো প্রথমে আমরা কি শিখলাম, যে আরহেনিয়াস, তারপর হচ্ছে ব্রনস্টেড লাউরি, তারপর হচ্ছে লুইস অ্যাসিড। তো এই তিনটার ক্ষেত্রে দুইটার নাম আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আর হেনিয়াস, যেটা পরীক্ষায় আসে, যে এইটাকে কোন মতবাদ বলা হয়। আমরা কি শিখছিলাম, যে H+ একটা তো হচ্ছে গ্রহণ ত্যাগ করতেছে, OH- ত্যাগ করতেছে। আর পরেরটাতে কি শিখলাম, ব্রনস্টেড লাউরি, যেটা ব্রনস্টেড লাউরি, এটাতে শিখলাম হচ্ছে H+ গ্রহণ, H+ ত্যাগ, অর্থাৎ প্রোটন গ্রহণ, প্রোটন ত্যাগ। তারপরেরটা শিখলাম হচ্ছে লুইসের কথা, যে লুইস হচ্ছে এক জোড়া ইলেকট্রন গ্রহণ, এক জোড়া ইলেকট্রন ত্যাগ। তো এইটার কোনো অপর নাম নাই, বা মতবাদের নাম অনুসারে নাম নাই। এই দুইটার নাম আছে, যে এই দুইটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য লাগবে। অর্থাৎ যদি বলে যে ব্রনস্টেড লাউরিকে কোন মতবাদ বলা হয়, প্রোটোনীয় মতবাদ, মতবাদ। এর কারণটা খুবই সুস্পষ্ট, কারণ এইখানে কি হচ্ছে, H+ গ্রহণ এবং H+ ত্যাগ হচ্ছে। যেহেতু H+কে আমরা প্রোটন হিসেবে জানি, তো H+ গ্রহণ ত্যাগকেও কি বলবে, প্রোটোনীয় মতবাদ বলবে। তারপরেরটা কি আসতেছে, লুইস অ্যাসিড ক্ষার। লুইস অ্যাসিডের ক্ষেত্রে বলছিলাম যে ইলেকট্রন জোড় ত্যাগ গ্রহণ। তো ইলেকট্রন জোড় যখন ত্যাগ গ্রহণ হবে, তার মানে বিষয়টা নির্ভর করতেছে কার উপরে, ইলেকট্রনের উপরে। তো ইলেকট্রনের উপর নির্ভর করলে তাকে কি বলবে, ইলেকট্রনীয়। এর পরের যে বিষয়টি আমাদেরকে লাগবে সেটা হচ্ছে ক্ষরতা। তো ক্ষরতা জিনিসটা কি এবং কয় প্রকার, কি কি কিভাবে দূর করা যায়, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো ক্ষরতা কি, যে ক্ষরতা মূলত কিসের হয়, পানির ক্ষরতা দেখা যায় কিসের কারণে, আয়নের কারণে। আমরা জানি যে মাটিতে আমাদের যেই যৌগগুলো থাকে, এগুলো কিন্তু কি হিসেবে থাকে, আয়ন হিসেবে থাকে। তো এই আয়নগুলো কি কি, আমাদের একটা ছন্দ, Mg ক্যাফে, এই তিনটার কথা মনে রাখতে হবে। Mg ক্যাফে, Fe2+, Ca2+, Mg2+, এগুলো দিয়ে মনে রাখতে হবে। তো এই তিনটা আয়ন যখন পানি, মাটিতে থাকে আয়ন, এগুলো কোথায় থাকে, মাটিতে। Mg, ক্যালসিয়াম, আয়রন, এগুলো কোথায় থাকে, মাটিতে। এইগুলো যখন SO4 2-, এটাকে কি বলে, সালফেট। SO4 2-, এটাকে কি বলে, সালফেট আয়ন। তো এই সালফেট আয়নের সাথে যুক্ত হচ্ছে, বা কার্বনেট আয়নের সাথে যুক্ত হচ্ছে, বা ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হচ্ছে, তখন এক এক ধরনের ক্ষরতা পরিলক্ষিত হয়। তো এখন কোনটা কোন ক্ষরতা এবং কোন ক্ষরতা কিভাবে দূর করা যায়, এই বিষয়টা আমরা দেখব। দেখো যে কোন কোন আয়নের কথা আমি বললাম, Mg2+, Ca2+, Fe2+, অর্থাৎ Mg ক্যাফে দ্বারা যেটা মনে রাখতে পারি, Mg
ক্যাফে। তো এই তিনটা আয়ন যখন পানিতে থাকা সালফেট বা ক্লোরাইড এদের সাথে যুক্ত হবে, তখন কোন ক্ষরতা তৈরি করবে? তখন তৈরি করবে হচ্ছে স্থায়ী ক্ষরতা। ক্ষরতা তাইলে কি আমরা বুঝতেই পারছি, একটা স্থায়ী হলে আর একটা কি হবে? অস্থায়ী হবে। তাহলে ক্ষরতা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। তো স্থায়ী ক্ষরতার বিষয়টা আমরা দেখতেছি যে কি, SO4 2- বা ক্লোরাইড আয়ন যদি এই আয়নগুলোর সাথে যুক্ত হয় তাইলে যে পানি তৈরি করে সেই পানির ক্ষর কেমন? স্থায়ী ক্ষর বা স্থায়ী ক্ষরতা তৈরি করে। আর যদি দেখতে চাই যে অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কার্বনেট আয়ন বা কার্বনিয়াম আয়ন, এই আয়নগুলোর ক্ষেত্রে অস্থায়ী ক্ষরতা দেখা যায়। তো এইটা কিভাবে দূর করব বা এটা কিভাবে দূর করবে এই বিষয়ে হচ্ছে দেখতে হবে যে স্থায়ী ক্ষরতা, নাম স্থায়ী কিন্তু এই ক্ষরতাও দূর করা সম্ভব, তবে একটু জটিল পদ্ধতিতে। তো প্রথমে দেখি যেটা সহজ পদ্ধতি আমাদের অস্থায়ী ক্ষরতার ক্ষেত্রে। অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতাটা কিভাবে দূর করা যায়? একটা পথ একদমই সহজ, যেটা আমরা করে থাকি, পানি দূষিত হালকা থাকলে সেটাকে আমরা কি খাই? ফুটিয়ে খাই। তো পানি ফুটানোর মাধ্যমেই কি হয়? অস্থায়ী ক্ষরতা দূর হয়ে যায়। এর কারণটা খুব সহজভাবে মনে রাখতে হবে যে এর ভিতরে কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে। আমরা যদি ফুটাই এটা কি হয়ে যাবে? বাষ্পীভূত হয়ে যাবে। এটা কি হবে? বাষ্পীভূত হয়ে যাবে। তার মানে অস্থায়ী ক্ষরতার ভিতরে মনে রাখতে হলে কি মনে রাখতে হবে? কার্বনেট আয়ন আছে। কি আছে? কার্বনেট বা কার্বনিয়াম আয়ন যদি থাকে সেটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, এবং অস্থায়ী ক্ষরতা দূর করার জন্য পানিকে কি করতে হবে? ফুটাতে হবে। এবং তারপরে যেটা আছে স্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা দূর করার জন্য পদ্ধতি হচ্ছে পারমুটেট। পদ্ধতি লাগবে না, পদ্ধতির নামগুলো জানলেই হবে। একটা হচ্ছে পারমুটেট আর একটা হচ্ছে আয়ন বিনিময় বা হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ। তো এই দুইটা পদ্ধতিতে হচ্ছে স্থায়ী ক্ষরতা দূর করা যায়। যদি প্রশ্ন আসে যে কোন ক্ষরতা ফুটানোর মাধ্যমেই দূর করা যায়? অস্থায়ী ক্ষরতা। কারণ ওর ভিতরে কি আছে? কার্বনেট আয়ন থাকে। অনেক সময় বলাই যায় যে স্থায়ী ক্ষরতার ভিতরে কি থাকে, অস্থায়ী ক্ষরতার ভিতরে কি থাকে। তো আমরা যেহেতু অস্থায়ী মানে হচ্ছে স্থায়ী হবে না, তার মানে কার্বনেট থাকবে, ওইটাকে তাপ দিলে উড়ে যাবে, তো এটা অস্থায়ী মনে থাকবে। আর এটার ক্ষেত্রে কি মনে রাখতে হবে? সালফেট এবং ক্লোরাইড। আর এই ক্ষরতার কারণে কি হয়? আমরা যদি কাপড় ধুইতে যাই, কাপড় ধুইতে যাই তখন কি হবে? এই পানি যদি থাকে তাহলে কিন্তু ফেনা উৎপন্ন হবে না। ফেনা উৎপন্ন হয় না। অর্থাৎ খর পানিতে, সেটা স্থায়ী হোক বা অস্থায়ী হোক, দুইটার ক্ষেত্রেই ফেনা উৎপন্ন হয় না। সাবানে ফেনা উৎপন্ন হয় না। এইটা গেল হচ্ছে ক্ষরতার টপিক। তারপরে দেখো কি লেখা আছে, বিওডি এবং সিওডি। এই দুইটা কি জিনিস এটা আমাদের, এটা যদি পূর্ণরূপ আমরা জানি তাইলে বুঝতে পারবো। দেখো বিওডির ক্ষেত্রে কি হয়? বিওডি অর্থাৎ বিতে কি? বায়ো কেমিক্যাল, ওতে অক্সিজেন। দুইটার ক্ষেত্রেই পরের দুইটা সেম, প্রথম অক্ষরটা শুধু চেঞ্জ হবে। ডি এর ক্ষেত্রে কি? ডিমান্ড, বায়োকেমিক্যাল অর্থাৎ জৈব রাসায়নিক, অক্সিজেন ডিমান্ড অর্থাৎ অক্সিজেনের চাহিদা। আর সিওডির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? সি মানে হচ্ছে শুধু কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক অক্সিজেন চাহিদা। তো এটা সবসময় এরকম হয় যে সিওডির মান সবসময় বিওডি থেকে বেশি হবে। সিওডির মান সবসময় বিওডি থেকে বেশি হবে। তো এখানে মূলত কি বোঝায়? বিওডি দ্বারা কি বোঝায় বা হচ্ছে সিওডি দ্বারা কি বোঝায়? তো বিওডি দ্বারা বোঝায় যে বায়ো মানে কি? জৈব। কেমিক্যালটাকে বোঝায় হচ্ছে অজৈব, অর্থাৎ জৈব ও অজৈব দূষককে ভাঙতে কি পরিমাণ অক্সিজেন লাগবে বা অক্সিজেনের চাহিদা কতটুকু সেটাকে বলা হচ্ছে বিওডি। তাহলে এইটা যদি জৈব আর অজৈব হয়, এটা শুধু কি হবে? অজৈব হবে। এই জন্য এর মানটা কি আসে? বেশি, এর মানটা আসে কম। তো এইটা হচ্ছে বিওডি এবং সিওডি এর টপিক। তারপরে দেখো যে
আমাদের যে পানি, এই পানির ক্ষেত্রে পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস, তারপরে বিভিন্ন আয়ন থাকে, তারপর হচ্ছে কি থাকে, লবণ থাকে। এইগুলোর মান কতটুকু থাকা দরকার, কতটুকু আছে, এবং এটা আমাদের শরীরের জন্য খারাপ কি ভালো, সেটা কিন্তু নির্ধারণ করে দেয় কোন সংস্থা? WHO, অর্থাৎ হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা কিন্তু একটা মাত্রাও দিয়ে দিছে যে কোন মাত্রায় থাকলে এটা আমাদের জন্য ভালো, কোন মাত্রায় থাকলে এটা আমাদের জন্য খারাপ। তো দেখো যে পিএইচ এর ক্ষেত্রে কত মান দিছে? 6.5 থেকে 8.5। তার মানে কি, এটা কিন্তু নিউট্রালের একদম আশেপাশে। নিউট্রাল আমরা কত জানি? 7। তো 7-এর কম 6.5, 7 একটু বেশি 8.5। তো এইটা মনে রাখা কিন্তু খুবই সহজ। 6.5 থেকে 8.5 হচ্ছে কি পিএইচ এর মান। ডিও, ডিওটাকে কি বলা হয়? ডিসল, ওতে হচ্ছে অক্সিজেন। কতটুকু অক্সিজেন ডিজলভ অর্থাৎ দ্রবীভূত আছে সেইটার উপর নির্ভর করে এই মাত্রা দেওয়া। 5 থেকে 6 ppm, পার্টস পার মিলিয়ন। এককটাও কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। এই যে এইগুলো দেওয়া মিলিগ্রাম পার লিটার। একটু যদি বলি যে ppm আর এই মিলিগ্রাম পার লিটার, দুইটাই কিন্তু একই জিনিস। এটা কিন্তু বলানো যাবে না প্রশ্নে। ppm থাকুক বা মিলিগ্রাম পার লিটার থাকুক, এই দুইটাই কিন্তু একই জিনিস। দুইটাই হচ্ছে কিসের একক? ঘন মাত্রার একক। দুইটাই ঘনমাত্রার এবং এবং একই একক। পার্টস পার মিলিয়নও যেইটা, মিলিগ্রাম পার লিটারও সেইটা। তো আসি আগের পেজে, যে কি ছিল 5 থেকে 6 ppm। তো আমাদের এই ছক থেকে সবগুলো মানই কিন্তু মুখস্থ রাখতে হবে। এই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর এই ছক থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। পরবর্তীতে কি মান আছে? বিওডি, যেটা বলছিলাম বায়োকেমিক্যাল, অর্থাৎ জৈব অজৈব দুইটার ক্ষেত্রেই। তো এইটার মান কত আছে দেখো যে 6 ppm। এটা 5 থেকে 6, এটা হচ্ছে 6 ppm, একই। সিওডির মান দেখো 10 ppm। আমি কিন্তু আগেই বলছিলাম যে সিওডি এর মান সব সময় বিওডি থেকে বেশি হয়। দেখো এখানে কিন্তু 6 ছিল, এখানে কত আছে? 10 আছে। তার মানে কিন্তু সিওডির মান বিওডি থেকে বেশি। তারপরে দেখো যে টিডিএস, টিডিএস এর ক্ষেত্রে টিডিএস এর ফুল মিনিংটা কি? টিডিএস হচ্ছে টি যে টোটাল, ডিতে হচ্ছে ডিজলভ, আর এসতে হচ্ছে সলিড। অর্থাৎ টোটাল ডিজলভ সলিড। সলিড মানে কি? কঠিন। ডিজলভ মানে দ্রবীভূত, টোটাল মানে মোট। অর্থাৎ পানিতে মোট কতটুকু কঠিন দ্রবীভূত আছে সেইটার মান ppm এককে প্রকাশ করছে। তো সেইটার মান কত দিছে দেখো, টিডিএস এর মান হচ্ছে 500 ppm। কত? 500 ppm, অনেক বেশি। কিন্তু এইটা কত ছিল? 6.5 থেকে 8.5, 5 থেকে 6, 6, এটা কিন্তু 10, এটা কিন্তু একবারে কত? 500। তার মানে হচ্ছে টোটাল ডিজলভ অফ সলিড এর মান হচ্ছে 500 ppm, হচ্ছে অনুমোদিত সর্বোচ্চ মাত্রা। এই মাত্রাগুলো কিন্তু কি সব কিন্তু সর্বোচ্চ। এর উপরে যখন চলে যাবে সেটা কিন্তু আমাদের দেহের জন্য ক্ষতিকর। তো তারপরে আসো যে ক্ষরতা। ক্ষরতার কথা কি বলছিলাম? যে 3টা আয়ন কাজ করে। সেই 3টা আয়ন কি কি? এমজি ক্যাফে দ্বারা মনে রাখতে বলছিলাম, অর্থাৎ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন। তো এখানে দুইটার মান এখানে দিছে যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে কত মনে রাখতে হবে? 100 ppm। ক্যালসিয়াম কত মনে রাখতে হবে? 100 ppm। আর ম্যাগনেসিয়ামেরটা কত মনে রাখতে হবে? 150 ppm। তারপরে দেখো যে এই যে টিডিএস পড়লাম, এই টিডিএস আর এই NaCl, এইটা দুইটা কিন্তু মান একই। এটা কিন্তু কত? 500 ppm। একবারে মনে রাখতে হবে যে NaCl এবং টিডিএস, NaCl এবং টিডিএস এর মান কিন্তু 500 ppm। একটু মিলিয়ে নাও যে এখানে কত আছে? 500 ppm। তার মানে NaCl এর মান হচ্ছে 500 ppm। ppm এর টপিক গেল। এরপরে দেখো যে আমাদের এই যে পানি, ক্ষরতা, পানি দূষিত হওয়া, এই দূষিতটা হচ্ছে কোন মৌলের কারণে সবচেয়ে বেশি? সেটা হচ্ছে আর্সেনিক। সেটা হচ্ছে কি? আর্সেনিক। আর্সেনিক কি করে? আর্সেনিকের সংকেত হচ্ছে AS, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 33।
তো এই আর্সেনিক কি করে দেখো, যে ব্ল্যাক ফুড ডিজিজ তৈরি করে, অর্থাৎ পায়ের তলায় ফোঁটা ফোঁটা কালো দাগের সৃষ্টি করে, একে বলে কি ব্ল্যাক ফুড ডিজিজ। দেন হচ্ছে ফ্যাটি লিভার মানে কি, লিভারে কি তৈরি জমায়, ফ্যাট মানে কি চর্বি, অর্থাৎ লিভারে হচ্ছে কি জমায়, চর্বি জমায়। আবার কি তৈরি করে, ক্যান্সার সৃষ্টি করে। এইটার কারণে, এই আর্সেনিকের কারণে কিন্তু যদি গর্ভবতী কোনো মা থাকে, গর্ভবতীদের কি হয়, ভ্রূণে ক্ষতির সৃষ্টি করে, অর্থাৎ গর্ভবতী কোনো মা যদি আর্সেনিক যুক্ত পানি পান করে, সেটা কিন্তু তার সন্তানের জন্য হুমকি স্বরূপ। তো এই আর্সেনিকগুলো কি কি করতেছে, ব্ল্যাক ফুড ডিজিজ, ফ্যাটি লিভার এবং ক্যান্সার, এবং একই সাথে গর্ভবতী মায়েদের জন্য এটা হুমকি স্বরূপ। তার মানে এটা হচ্ছে আমাদের যেই পানিবাহিত দূষণ, সেটার মূল উপাদানটা হচ্ছে কি আর্সেনিক। এই আর্সেনিককে সেজন্য কি বলা হয়, আর্সেনিককে বলা হচ্ছে কি কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক কেন বলা হয়, কার্সিনোজেন, এখানে একটা কিওয়ার্ড মনে রাখতে হবে, সেটা হচ্ছে কার্সিনোজেন, ক্যান্সারের সাথে রিলেটেড, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করে যে জিন, সেটা হচ্ছে কার্সিনোজেনিক। অর্থাৎ আর্সেনিক যেহেতু ক্যান্সার সৃষ্টি করতেছে, তার মানে এটা কি হবে, কার্সিনোজেনিক। যদি প্রশ্নে আসে যে কার্সিনোজেনিক উপাদান নিচের কোনটি, উত্তর হবে কি আর্সেনিক। তো এটাই ছিল শেষ টপিক, অর্থাৎ পরিবেশ রসায়নের ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো পরিবেশের ক্ষতি করতেছে, কোন কোন উপাদানগুলো পরিবেশের উপকারে আসতেছে, এইগুলো নিয়েই এই অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে।